জনপ্রতিনিধি ছাড়া পুরোপুরি সংস্কার হবে না মন্তব্য তারেক রহমানের। ভোটাধিকার প্রতিষ্ঠা না হলে আবারও সংকটের শঙ্কা। নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, দুটি বিষয়ই সমান গুরুত্ব দিচ্ছে কমিশন, জানালেন বদিউল আলম মজুমদার। বাংলাদেশকে অভিন্ন নদীর পানি না দিলেও হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, মন্তব্য ফখরুলের। তিস্তা রক্ষায় 5 জেলায় সমাবেশ। গণ অভ্যুত্থানে নিহতরা জুলাই শহীদ ও আহতরা যোদ্ধার পরিচয় পাবেন, সব চাকরিতেই অগ্রাধিকার, জানালেন উপদেষ্টা। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিং। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংস্কার পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় আহত ফটো সাংবাদিকদের পরিবারের সাথে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ফটো সাংবাদিকদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হলে ভবিষ্যতে দেশে আবারও রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি আসতে পারে। সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, সংস্কার সফল করতে হলে রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে। দেশ কিভাবে কি হবে এই বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণ জনগণের। আমরা জনগণের অধিকার যত দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবো, জনগণের অধিকার যত দ্রুত আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে পারবো, প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি বিশ্বাস করি তত দ্রুত আমরা দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনতে আবার সক্ষম হব। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল। সকালে তারেক রহমানের আইনজীবী আব্দুর রশিদ মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বতঃপ্রণোদিত হয়ে তারেক রহমানের বিরুদ্ধে জারি থাকা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন। গত 1 ডিসেম্বর আলোচিত এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আমাদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল উনি অত্যন্ত জুডিশিয়াল এবং উনি নিজ আদালতে উচ্চ আদালতের নির্দেশনাকে ফলো করে উনি নিজেই সুমোটো উনি ইতিপূর্বে উনি স্বাক্ষর করে দিয়ে দিয়েছেন। এই মামলার সর্বশেষ কার্যক্রম শেষ হয়েছে। এখন আর এই মামলায় যাদের আসামি করা হয়েছিল, যারা খালাসপ্রাপ্ত, তাদের আর কোনো আইনগত কোনো কিছু আর থাকলো না। নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। সংস্কার ছাড়া যেমন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, তেমনি গণতন্ত্র টেকসই করতে নির্বাচন জরুরি। তাই দুটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে কাজ করছে নির্বাচন সংস্কার কমিশন। সোমবার রাজধানীর সিরডা মিলনায়তনে আলোচনা সভায় এসব কথা বলেন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। সম্প্রীতির অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় যোগ দেন 8 জেলার তরুণরা। ঢাকা, চট্টগ্রাম, খুলনা উপকূলের প্রান্তিক এলাকার তরুণ প্রজন্ম আগামী বাংলাদেশ কোন পথে চলবে সে বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন। সাম্প্রদায়িকতা ও গুজবমুক্ত দেশ গড়ার আশা তাদের। একটা গভর্নমেন্টের সবগুলো স্টুডেন্ট সেই সহিংসতা প্রতিরোধে এগিয়ে আসে। তো এটা থেকে আসলে আমরা বুঝতে পারি এখন পর্যন্ত তরুণরা বাংলাদেশের সহিংসতা প্রতিরোধের জন্য কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আত্মহত্যা করছে, একটা তাজা প্রাণ ঝরে যাচ্ছে। তো তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে আসলে কাজ করাটা আমাদের মনে হয়েছে যে আমরা কাজ করব। বক্তারা বলেন, 5 আগস্টের পর বেশ কিছু সাম্প্রদায়িক সহিংসতা ঘটেছে, তবে দেশের তরুণরা ইতিবাচক ভূমিকা পালন করায় অনেক ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ তাদের। ঐক্যবদ্ধভাবে যে কাজটা করতে চাই সেই কাজটা কিন্তু
পরস্পর বিচ্ছিন্ন মানে দূরে চলে যায়, আমাদের মনটা দূরে চলে যায়। আমাদের মূল কাজ হচ্ছে সম্প্রীতি রক্ষা। সংখ্যা বড় বেশি আছে, তাদেরকে সবসময় আমাদের কিভাবে ধর্মীয় স্বাধীনতাগুলো কিভাবে আমরা পালন করতে পারি সেগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমাদের মতো সম্প্রীতি দেশ সারা পৃথিবীতে নেই প্রিয়জন। আমরা এত ভালোবাসি জানেন, এক পরিবারে এক জায়গায় আমরা থাকতে পছন্দ করি। শিক্ষাগুলোকে আমরা আত্মস্থ করতে পারলে ইনশাআল্লাহ আমাদের মধ্যে সাম্প্রদায়িক কোনো ভেদাভেদ থাকবে না, হানাহানি থাকবে না। নির্বাচন সংস্কার কমিশন প্রধান জানান, সব নাগরিকের সমান অধিকার নিশ্চিতে সংস্কার চলছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া টেকসই গণতন্ত্র অনিশ্চিত বলে মন্তব্য করেন তিনি। সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং সেই জন্যই সংস্কার দরকার, কারণ যেই পদ্ধতি প্রক্রিয়া বেরিয়ে গিয়েছে এটাকে জোড়া লাগাইতে হবে। তাই সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে নির্বাচনটা হয়তো গ্রহণযোগ্য হবে না, আর শুধু যদি নির্বাচন হয় সংস্কার ছাড়া সেই নির্বাচনটা যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা সে টেকসই হবে না। তাই আমাদের দুটোই দরকার। রাজনীতিতে পরমত সহিষ্ণুতার চর্চার আহ্বান জানান বক্তারা। আলোচনা হয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও সবার ভোটাধিকার নিশ্চিতে তরুণদের ভূমিকা নিয়েও। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অভিন্ন নদীর পানি না দিয়ে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল সেতু এলাকায় তিস্তা রক্ষা কর্মসূচিতে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, 15 বছর আওয়ামী লীগ তিস্তার এক ফোঁটা পানিও আনতে পারেনি। বলেন, শুধু তিস্তা নয়, 54টি অভিন্ন নদীর উজানে ভারত বাঁধ দিয়েছে। বাঁধ দিয়ে তারা পানি তুলে বিদ্যুৎ উৎপাদন করে। এর আগে সকাল থেকে নির্ধারিত বিভিন্ন পয়েন্টে আসতে শুরু করেন দলটির নেতাকর্মী সহ স্থানীয়রা। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে এই জাগোবাহে তিস্তা বাঁচাই কর্মসূচি। নীলফামারী ও লালমনিরহাটেও সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী, শিক্ষকরাও কর্মসূচিতে যোগ দেন। স্থানীয়রা আশা করেন তিস্তা রক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়নে এই গণজমায়েত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কুড়িগ্রাম ও গাইবান্ধায়ও অবস্থান কর্মসূচিতে যোগ দেন স্থানীয়রা। কাল ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 15 বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে, তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। 54টা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে, সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে। আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না, ফসল ফলাতে পারে না, তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়। আন্দোলনে নিহতরা জুলাই শহীদ, আহতরা জুলাই যোদ্ধা হিসেবে পরিচিতি পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। এদিকে মসজিদ, অফিসে এসি 25 ডিগ্রির নিচে না রাখার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। না মানলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি তার। সোমবার ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে এসব কথা বলেন উপদেষ্টারা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে বিভিন্ন সেশন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টারা। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, আন্দোলনে নিহতরা জুলাই শহীদ, আহতরা জুলাই যোদ্ধা হিসেবে পরিচিতি পাবেন। এছাড়া তিনি জানান, জুলাই অধিদপ্তর গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে। এ সপ্তাহে অধিদপ্তর গঠন হবে। প্রত্যেকটা জেলায় জেলায় এই স্কুটনির মাধ্যমে আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে শনাক্ত করার চেষ্টা করব এবং সেই নিরিখে যাদেরকে আমরা শনাক্ত করতে পারবো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। বাসাবাড়ি, মার্কেট, মসজিদ সহ সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে এসি চালানো যাবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। এছাড়া গরমে কেপিএ স্থাপনা বাদে শহরে ও গ্রামে সমান হারে লোডশেডিং হবে বলে জানান তিনি। যদি দেখা যায় যে না, এটা আমাদের যে অনুরোধ, এই অনুরোধ উপেক্ষিত হয়েছে, এই অনুরোধ যা কেউ রাখছেন না, তাহলে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। রমজান উপলক্ষে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় 30 টাকা কেজিতে 50 লাখ পরিবার চাল পাবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। আসন্ন রমজান সামনে রেখে মার্চ এবং এপ্রিল এই 2 মাসে 1.5 লাখ টন করে মোট 3 লাখ টন চাল দেয়া হবে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়। আবার ফুড ফরওয়ার্ড সব বিভিন্ন করবে, সবই তো মার্কেটে ফুডকে ইনজেক্ট করবে। এতে প্রায় 7 লাখ টনের মতো চাল এই সময়টাতে
যাবে, মার্চ এবং এপ্রিলের মধ্যে যাবে, রোজা ঈদ ইত্যাদিকে কেন্দ্র করে। ঈদে বিনামূল্যে কোটি পরিবার 10 কেজি করে চাল পাবে, এমন আরও কিছু কার্যক্রম রয়েছে বলেও জানান খাদ্য উপদেষ্টা। এই কার্যক্রমটা তদারকির দায়িত্বটা ডিসিদের। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে আহতদের স্বীকৃতি ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা সহ 3 দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন আন্দোলনে আহত ও তাদের পরিবারের সদস্যরা। দুপুর 2:30টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে সড়কের একদিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়, দেখা দেয় দীর্ঘ যানজট। আন্দোলনকারীরা বলেন তারা এখনও তেমন সহায়তা পাননি, ফলে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাদের। আহতদের ক্ষতি নির্ণয়ে 4টি নয় 2টি ক্যাটাগরি করার দাবিও জানিয়েছেন আহতরা। এ কাজে সিভিল সার্জনের পরিবর্তে সরাসরি চিকিৎসকদের অন্তর্ভুক্ত করার দাবি তাদের। আহতরা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন করলেও ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে তারা নিজেরাই বৈষম্যের শিকার হচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান আহতরা। আমরা কারোর সাথে দ্বন্দ্ব করবে যাচ্ছিনি, কোনো গন্ডগোল করে রাখিনি, আমরা ন্যায্য দাবি নিয়ে আছি। আহতদের ভিতরে যদি আপনার বৈষম্য করা হয় বা শহীদদের মধ্যে যদি বৈষম্য করা হয়, তাইলে এটা কেমনে হইলো? এই ক্যাটাগরি চিকিৎসার ক্ষেত্রে থাকা উচিত, কিন্তু টাকার ক্ষেত্রে না। তাদেরকে টাকা সমানভাবে দেখ, কেউ যেন নিজেকে না ছোট মনে করতে পারে। মবের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশে গত 6 মাসে দুর্নীতি অনেকটা কমলেও তা সহনীয় পর্যায়ে আসেনি বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের 30তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোস্ট গার্ডের 30তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর আগারগাঁওয়ে প্যারেডে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে 4 শ্রেণীতে কোস্ট গার্ডের 40 সদস্যকে দেয়া হয় পদক। মব জাস্টিসের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মবের নামে বিশৃঙ্খলায় জড়িত সব গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা সব জনতারই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি, শুধু এক জনতারে তো বলতো না, বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতা নেই, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য মব ক্রিয়েট করে ওইগুলো কিন্তু আপনারা একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, দুর্নীতি কমাতে পারলে দেশকে দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব। দুর্নীতিটা আমাদের কিভাবে কমানো যায়? যদি দুর্নীতিটা কমানো যায় তবে আপনারা দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি হবে, সব সেক্টরে উন্নতি। আমি তো বলি যে আমাদের বড় সমস্যা দুর্নীতি। যদি আমরা দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন। এই 6 মাসে আগের থেকে অনেক কমছে, বাট তারপরও এটা সহনীয় পর্যায়ে আসে নাই। এই দুর্নীতি আরো কমতে হবে। পুলিশের কোনো সদস্য অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, অনিয়মের কারণে সম্প্রতি পুলিশের অনেক সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যা গত 53 বছরে হয়নি। আমাদের দেশকে ভালোবাসতে হবে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মবের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর অবস্থানের ঘোষণা সেনাবাহিনীর। দুপুরে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছে সেনা সদর। বাহিনীর যে সদস্যরা সম্প্রতি অপরাধে জড়িয়ে পড়েছেন তাদের বিরুদ্ধেও সেনা আইনে বিচার শুরু হয়েছে। বাহিনীর তৎপরতায় চাঁদাবাজি, হত্যাকাণ্ড কমেছে বলেও জানানো হয়। এছাড়া বান্দরবানে শ্রমিক অপহরণের ঘটনায় চলছে অভিযান। আসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ডিসেম্বরে সর্বশেষ ব্রিফিংয়ের 50 দিন পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন সেনা সদরের। জানানো হয় এই সময়ের মধ্যে উদ্ধার করা হয়েছে 172টি অবৈধ অস্ত্র। 28 ডিসেম্বর 2024 গেল 1.5 মাসের বেশি সময়ে আশুলিয়া ও সাভারের শিল্পাঞ্চলে 88টি অস্থিরতার ঘটনা ঘটে। সড়ক অবরোধ করা হয় 30 বার। সেনা সদর জানায় এসব ঘটনা সফলভাবে মোকাবেলা করেছে সেনাবাহিনী। অল্প কয়েকটি গার্মেন্টস কারখানা বাদ দিলে শিল্পাঞ্চলের 2097টি পোশাক কারখানায় কাজ চলছে। সেনা সদর জানায় বিভিন্ন অভিযানে কিছু সেনা সদস্য বিপদগামী হয়ে অপরাধ কর্মে জড়িয়ে পড়ে, তবে অভিযুক্তদের সামরিক আদালতে বিচার চলছে। আমাদের উচ্চ পর্যায়ে তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং সেনা আইনের আওতায় তাদের বিচার করা হবে। এক্স অফিসার আসলে যারা এটার সাথে জড়িত, এই ধরনের ঘটনা যে এক্সটর্শন বা চুরি বা হত্যার সাথে যারা জড়িত, তারা তাদের দেশের প্রচলিত আইনের আওতায় তাদেরকে বিচার করা হবে।
গত এক মাসে প্রায় 350 মাদক ব্যবসায়ী সহ সারা দেশে 2142 জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করে সেনাবাহিনী। এছাড়া বান্দরবনের অপহরণের ঘটনায় অভিযান চলমান। যারা এই অপহরণ করেছে তারা একটি নাম্বার দিয়ে তাদেরকে যে কিছু র্যানসাম বা টাকা চেয়েছে, বাট আমাদের পেট্রোল চলমান আছে। গতকালকেও 2টি ক্যাম্প, কুকিচিনে 2টি ক্যাম্প আমরা ধ্বংস করেছি। তাদের যে আস্তানা বা তাদের যে ওয়াটার পয়েন্ট এগুলো ধ্বংস করেছি। বিভিন্ন স্থানে সাম্প্রতিক মব জাস্টিস নিয়ে সাংবাদিকদের প্রশ্নে সেনা সদর জানায়, এর মাধ্যমে দেশে আতঙ্ক তৈরির চেষ্টা করলে কঠোর অবস্থান নেবে সেনাবাহিনী। শিল্পাঞ্চল পুলিশ, আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামীকাল ঢাকা মহানগরীতে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সোমবার তেজগাঁও জোনের উপকমিশনারের সংস্কার করা কার্যালয়ের উদ্বোধন ও মত বিনিময় সভায় কথা জানান তিনি। বলেন, পুরো নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আসা নানা অপপ্রচার মোকাবিলায় প্রস্তুতি আছে বলেও জানান তিনি। শাহবাগ অবরোধ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ঢাকাবাসীকে কষ্ট দিয়ে দাবি আদায়ের জায়গা হতে পারে না কোনো রাস্তা। টেবিলে বসে সমাধানের আহ্বান জানান তিনি। এছাড়া মোহাম্মদপুর সহ রাজধানীতে ছিনতাই বন্ধের বিষয়ে তিনি বলেন, ছিনতাই দমনে কাজ চলছে, প্রয়োজনের চেয়ে বেশি পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আমাদের পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা আছে, প্রস্তুতি আছে, আমরা কাজ করতেছি। অতীতেও দিছে তো, গত 1-1.5 মাসে তো এরকম প্রোগ্রাম ফেসবুকে আরও দিছে, সেগুলো আমরা মোকাবেলাও করছি। তবে ল অ্যান্ড অর্ডার গুড। ওই বিচ্ছিন্ন কিছু ওই দাবি দাওয়া নিয়ে কিছু গোষ্ঠী রাস্তায় আসে, ট্রাফিকিংটা বন্ধ করে। ইহা ব্যতীত ল অ্যান্ড অর্ডার গুড, ছিনতাই কমে গেছে। তথ্য ফাঁস রোধে এখন থেকে কোনো প্রতিষ্ঠানকে সার্ভার থেকে নাগরিকের পুরো তথ্য যাচাইয়ের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। এনআইডি সংশোধনের সব আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে বলেও জানান তিনি। সোমবার নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে মহাপরিচালক আরও বলেন, কোনো প্রতিষ্ঠান যেসব তথ্য যাচাই করতে চাইবে শুধু সেগুলোই সঠিক না ভুল তা জানাবে নির্বাচন কমিশন। ক্র্যাশ প্রোগ্রাম নেয়ার পর জাতীয় পরিচয়পত্রের সংশোধনের প্রায় 50% আবেদন নিষ্পত্তি হয়েছে বলে জানান তিনি। শিগগিরই সব আবেদন নিষ্পত্তি হবে। আগে তথ্য ফাঁস হয়েছে জানিয়ে হুমায়ুন কবির আরও বলেন, ইসি যে কমিটি করবে সেটি অনুমতি ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও তদন্ত করতে পারবে। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ও এর কর্মীদের নিরাপত্তা ছাড়পত্র লাগবে বলেও জানান হুমায়ুন কবির। এতদিন আমরা যেটা করেছি 14 সাল থেকে, সেটা হচ্ছে যে ওনারা যখন এই দুইটা ইনপুট দিলে এই তথ্যগুলো ওনাদের কাছে চলে যেত, তখন ওনারা যাচাই করত। আমরা এখন যেই জায়গাটায় যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওনারা ইনফরমেশনটা দিবে আমাদেরকে, দিলে আমরা ওটা ম্যাচ অথবা নো ম্যাচ অথবা ইয়েস বা নো এটা আমরা বলে দেবো। অর্থাৎ যাচাইয়ের কাজটা আমাদের এন্ড থেকে হবে অনলাইনে। 21শে বইমেলার 17তম দিন আজ। মেলা প্রাঙ্গণ থেকে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মেলার কিন্তু অর্ধেকের বেশি সময় পার হয়ে গেছে, এখন পর্যন্ত বেচাকেনা কেমন দেখছেন? বেচাকেনা ভালোই, এখন পর্যন্ত আসলে কোনো প্রকাশক বিক্রেতা বলেননি যে তেমন একটা হচ্ছে না। বেচাকেনা মোটামুটি ভালোই হচ্ছে শুরু থেকে। আর সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে উপন্যাস। আজকে মেলার 17তম দিন। আজকে নতুন বই এসেছে 104টি। এখন পর্যন্ত নতুন বই মেলায় এসেছে 1531টি। এবং শুরু থেকে আমরা মেলায় পাঠক দর্শনার্থীর বেশ উপস্থিতি দেখছি। সেই তুলনায় সকলেই হয়তো বই কিনছেন না, যারা বই পড়েন, বই পড়তে পছন্দ করেন তারাই কিনছেন। সেই হিসেবেও বলতে গেলে আসলে বই ভালো বিক্রি হচ্ছে গতবারের তুলনায়। প্রকাশক বিক্রেতারা তেমনটি আমাদেরকে জানিয়েছেন। আমি এই মুহূর্তে আছি বাংলা একাডেমিতে। বইমেলার এই অংশটিতে সাধারণত বিশেষায়িত বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল রয়েছে, সরকারি বেসরকারি। তাই স্টলগুলোতেও পাঠক দর্শনার্থীর
যোদ্ধারা ঢু মারছেন, তারা দেখছেন। এখানেও বই কেনার সুযোগ রয়েছে, তারা ঘুরছেন। এখন যেহেতু মেলার একেবারেই শেষ সময়, 8:30টার পরে আসলে মেলায় কেউ আর নতুন করে ঢুকতে পারবে না। মেলার দ্বার বন্ধ হয়ে যাবে রাত 9টায়। তাই পাঠক দর্শনার্থীর সংখ্যা অনেকটাই কমে এসেছে। তবে বেশি ভিড় সাধারণত দেখা যায় সোহরাওয়ার্দী উদ্যান প্রান্তে মেলার। এবং মেলায় শুধু বই কেনা বেচা নয়, এখানে লেখক বলছি চত্বর রয়েছে, যেখানে লেখক পাঠকের মত বিনিময়ের সুযোগ রয়েছে। সেই সাথে রয়েছে মূল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আলোচনা অনুষ্ঠান, সেসবও কিন্তু দর্শনার্থীরা উপভোগ করছেন। সবকিছু মিলে 21-এর যে প্রাণের মেলা সেটি এবার পুরোদমে জমে উঠেছে। এবং একটি বিষয় লক্ষণীয় এবার যে গতবারের তুলনায় এবার ভিড় কিন্তু অনেকটাই বেশি। শুরু থেকেই যারা আসছেন দর্শনার্থীরা তারা বলে এসছেন যে এবার আসলে তারা কোনো জায়গায় কোনো বিভেদ, কোনো বৈষম্য দেখছেন না। তাই মন খুলে তারা মেলায় আসছেন। এবং নিরাপত্তার দিকটাও যদি বলি, সেটি নিয়েও তেমন কোনো অভিযোগ নেই কারো। এবং যারা মেলায় প্রবেশ করছেন সকলকে আসলে তল্লাশি করে সেই নিরাপত্তা তল্লাশি সেই বিষয়টিও দেখা হচ্ছে। সবকিছু মিলিয়ে মেলা বেশ ভালো চলছে। এবং বলছিলাম উপন্যাসের কথা, উপন্যাস ভালো চলছে। তার মধ্যে থ্রিলার উপন্যাসে আগ্রহ আছে তরুণ, কিশোর সহ সব বয়সী মানুষের। এবং সিরিয়াস ধর্মী বইও চলছে। সুনির্দিষ্ট কিছু পাঠকরা সেসব বই নিচ্ছেন। আজকে একটি বিষয় লক্ষ্য করলাম যে ভাষা আন্দোলনের বই, ভাষার মাসকে ঘিরে যে বইমেলা, সেই বইমেলায় ভাষা আন্দোলনের বই কিন্তু আসলে তেমন আসেনি। এবার আমরা ঘুরে ঘুরে যেটি দেখলাম যে আসলে গত কয়েক বছরের যে বই সেগুলো এবার এসেছে এবং সেসবের বিক্রিও কিন্তু আসলে খুব বেশি নেই। এবং এটি নিয়ে অনেকেই ক্ষোভ জানিয়েছেন যে যেই মাসটিকে ঘিরে এই বইমেলা, সেটিকে আসলে আরো বেশি মনোযোগ দেওয়া দরকার ছিল বাংলা একাডেমির, সে বিষয়টি তারা জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে বেশ ভালোই চলছে বইমেলা। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। বইমেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু। বাংলাদেশের সাথে IMF এর চলমান ঋণ কর্মসূচি চতুর্থ কিস্তির 64 কোটি 50 লাখ ডলার ছাড় আরও পিছিয়েছে। আগামী জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব একসঙ্গে সংস্থাটির নির্বাহী পরিষদের সভায় তোলা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। চলতি মাসের 5 ফেব্রুয়ারি IMF এর নির্বাহী পরিষদের বৈঠকে চতুর্থ কিস্তির প্রস্তাব ওঠার কথা ছিল। চতুর্থ কিস্তিতে পাওয়ার কথা 64 কোটি 50 লাখ ডলার। এটা পিছিয়ে গিয়েছিল আগামী 12 মার্চ। এখন তা আরও পিছিয়ে জুনে অনুষ্ঠিত হতে যাওয়া বোর্ড সভায় তোলা হবে। বোর্ড অনুমোদন করলে তার কয়েকদিন পর 2 কিস্তির অর্থ একসঙ্গে ছাড় হতে পারে। IMF এর নেগোসিয়েশনটা হয়েছে এবং ওরা একটা বোর্ড, আমরা বলেছি যে আমাদের কিছু কিছু কাজ আছে, আমরা তারা করছি মার্চ একটা না, আমরা বলছি যে আমরা একটু অপেক্ষা করব, একসাথে হয়তো 2টা রিভিউ একসাথে করতে। চট্টগ্রাম থেকে ঢাকার অদূরে নারায়ণগঞ্জে পরীক্ষামূলকভাবে জ্বালানি তেল আসছে পাইপলাইনে। এখন পর্যন্ত চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি থেকে 2 কোটি লিটারের বেশি তেল পাম্প করা হয়েছে। 5 দিনে তেল কুমিল্লা পার হয়েছে, গোতনাইল পৌঁছবে মঙ্গলবার। বিপিসি বলছে মার্চের মধ্যে এই পাইপলাইনে বাণিজ্যিকভাবে জ্বালানি তেল পরিবহন শুরু হতে পারে। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহনে ব্যবহার হয় জলপথ, সড়ক ও রেলপথ। এতে যেমন সময় ও খরচ বাড়ে, তেমনি তেল পরিবহনে হয় অপচয় ও চুরি। এসব বিবেচনায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর, মুন্সিগঞ্জ হয়ে নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো থেকে ফতুল্লা পর্যন্ত প্রায় 250 কিলোমিটার পাইপলাইন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। গত মঙ্গলবার পাইপলাইনে তেল পরিবহনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। লাইন প্যাকিং নামের এই পরীক্ষায় পতেঙ্গা ডিপো থেকে 2 কোটি লিটারের বেশি জ্বালানি তেল পাম্প করা হয়েছে, যা কুমিল্লা পার হয়েছে। সিঙ্গেল শটে আমাদের চলে আসবে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জ থেকে ফতুল্লা, আমাদের মেঘনার ডিপোটা ফতুল্লাতে কমার্শিয়ালি মার্চ। এটা অবশ্য আমাদের যারা কমার্শিয়ালি করবেন, আমরা সেনাবাহিনীকে অনুরোধ করেছি, তারা তাদের সাথে আলোচনা সাপেক্ষে, এটা হয়তো টাইমটা এখনো নির্দিষ্ট হয়নি, না হয় নাই, এখনো হয় নাই, আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি। তারা অলরেডি মানে মন্ত্রণালয় থেকে আমরা অনুমোদন নিয়ে পত্র দিয়েছি। বিপিসি জানায় বছরে 27 থেকে 30 লাখ টন ডিজেল পরিবহন করা যাবে পাইপলাইনে। এ সক্ষমতা উন্নীত করা যাবে
50 লাখ টনে। জনবলের পাশাপাশি পাইপলাইনের নিরাপত্তায় থাকছে স্বয়ংক্রিয় ব্যবস্থা। এটা তো ফুটা করতে পারে, তেল চুরি করার উদ্দেশ্য থাকতে পারে। কোথাও যদি এই ধরনের কোনো করতে চেষ্টা করে, এটা কিন্তু কন্ট্রোল রুমে ধরা পড়ে যাবে সঙ্গে সঙ্গে। কন্ট্রোল রুম থেকে এটা কিন্তু সে সিগন্যাল দিবে, তখন ওই স্পেসিফিক জায়গাও নির্ধারণ ওখান থেকে করে দিতে পারবে, মোরলেস মোটামুটি যে কোথায় এটা হচ্ছে। প্রায় ৩,৭০০ কোটি টাকায় বাস্তবায়ন করা পাইপলাইন প্রকল্পে বছরে আয় হবে ৩২৬ কোটি। পরিচালন, রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন খাতে খরচ হবে ৯০ কোটি টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও দ্রুততম মানব ও মানবী হলেন নৌবাহিনীর ইসমাইল হোসেন ও শিরিন আক্তার। এ নিয়ে 16 বার দ্রুততম মানবীর খেতাব অর্জন শিরিনের, 5বার শ্রেষ্ঠত্ব ইসমাইলের। জাতীয় অ্যাথলেটিক্সের আকর্ষণীয় ইভেন্ট 100 মিটার স্প্রিন্টে দাপুট দেখিয়েছেন পুরনো তারকারাই। 48তম আসরে সেরা হতে ইসমাইল সময় নেন 10.61 সেকেন্ড। শিরিনে লেগেছে 12.01 সেকেন্ড। এবার অংশ নেননি গতবারের দ্রুততম মানব ইংল্যান্ড প্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমান। বাংলাদেশ সেনাবাহিনীর জার্সিতে 4 বার দ্রুততম মানবের খেতাব জেতেন ইমরানুর। 4 বছর পর আবারও দ্রুততম মানবের পদক জিতলেন ইসমাইল হোসেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।